ইরান যুদ্ধ আপাতত শেষ হচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে কি ভারতের ভাগ্যাকাশ থেকে তেল গ্যাসের সব সংকট মিটে গেল, নাকি আমরা এক সাময়িক মরীচিকার শান্তিতে চোখ বুজে আছি? একটা সহজ প্রশ্ন করি, আজ মাঝরাতে যদি হঠাৎ বিশ্বজুড়ে তেলের সাপ্লাই লাইন কেটে দেওয়া হয়, তবে ভারতের চাকা আর কতদিন ঘুরবে? 10 দিন, 15 দিন, নাকি তারপরেই ব্ল্যাকআউট? আগামী 19শে জুন জেনেভার বিলাসবহুল টেবিলে বসে আমেরিকা আর ইরান যখন করমর্দন করবে, তখন হয়তো আমাদের দোদুল্যমান শেয়ার বাজার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দালালেরা হয়তো ভাববে, ব্যাস, হরমুজ প্রণালীর মেঘ কেটে গেল, এবার আর তেলের দাম বাড়বে না। কিন্তু এই আপাত স্বস্তির আড়ালে যে ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সত্যটা লুকিয়ে রয়েছে, আজ সেটাই আপনাদের বলবো। আজ যদি মধ্যপ্রাচ্যের বুকে নতুন কোনো স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, তবে আমাদের দেশ মাত্র 10 দিনের মাথায় জ্বালানি সংকটে পঙ্গু হয়ে যেতে পারে। অথচ ঠিক আমাদের পাশেই বসে থাকা ড্রাগন থুরি চীন গত 25 বছর ধরে মাটির নিচে এমন এক তেলের সমুদ্র বানিয়ে রেখেছে, যেখানে গোটা বিশ্ব বয়কট করলেও আগামী 6 মাস তাদের একটা যুদ্ধ জাহাজ বা একটা কারখানাও থমকে যাবে না। শুধু চীন কেন, জাপানও নিশ্চিন্তে বসে আছে 200 দিনের জ্বালানি পকেটে নিয়ে। তাহলে ভারতের অপরাধটা কোথায়? বিশ্বমঞ্চে উদীয়মান মহাশক্তির তকমা সাটা একটা দেশ কেন আজও মাত্র কয়েকদিনের তেলের সিন্দুক নিয়ে ভাগ্যের জোয়া খেলছে? এটা কি শুধুই টাকার অভাব, নাকি দূরদর্শিতার চরম দেউলিয়াপনা? ইরান যুদ্ধ হয়তো আপাতত থামছে, কিন্তু ভারত আদৌ কোনো দীর্ঘমেয়াদী শিক্ষা নিচ্ছে? সোজা কথার বাঁকা বিশ্লেষণ করব এই পর্বে। মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের সত্যিটা একটু বেশিই করা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ইরান যুদ্ধের হয়তো অবসান ঘটতে চলেছে, কিন্তু এই দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক সংকট যে শিক্ষাটি বিশ্বের দরবারে রেখে গেল, তা ভারত কতটা আত্মস্থ করতে পারলো? চীন যেখানে নিজের চাহিদার প্রায় 6 মাসের তেল মাটির নিচে অবলীলায় মজুত রেখে দিতে পারে, জাপান যেখানে প্রায় 200 দিনের জ্বালানি ভান্ডার নিয়ে নিশ্চিন্তে বসে থাকে, সেখানে ভারত কেন আজও মাত্র কয়েকদিনের রসদ নিয়ে ভাগ্যের উপর ভরসা করে বেঁচে আছে? কেন ভারত আজও বিশ্ববাজারের সামান্যতম টালমাটাল পরিস্থিতিতে চরম অর্থনৈতিক বিপন্নতার মুখে পড়ে? তুষার শুভ্র পরিবেশে এক ঐতিহাসিক সমঝোতাপত্র সই করতে চলেছে ওয়াশিংটন এবং তেহরান। আগামী 19শে জুন জেনেভার তুষার শুভ্র পরিবেশে এক ঐতিহাসিক সমঝোতাপত্র সই করতে চলেছে ওয়াশিংটন এবং তেহরান। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট আশ্বাস দিয়েছেন, হরমুজ প্রণালীর উপর থেকে মার্কিন অর্থনৈতিক এবং সামরিক অবরোধ তুলে নেওয়া হবে। তাহলে কি বুঝবো? মধ্যপ্রাচ্যের বুকে যুদ্ধের কালো মেঘ কি তবে সত্যিই কাটতে চলেছে? এই একটি মাত্র খবরের উপর ভর করে আমাদের দেশের রুগ্ন শেয়ার বাজার গত 3 দিনে কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু এই স্বস্তি সাময়িক, কারণ বিশ্ব রাজনীতির স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু হয় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজও থামেনি। ইরান ইসরায়েল সংঘাতের ছাইচাপা আগুন যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা অত্যন্ত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে গ্লোবাল সাপ্লাই চেইন কতটা ভঙ্গুর। সামান্য একটা স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থার পঙ্গুত্ব ডেকে আনার জন্য যথেষ্ট। আমরা কি জানি আন্তর্জাতিক বাজারে কেন তেলের হিসেব আজও ব্যারেল দিয়ে মাপা হয়? কেন মেট্রিক টন ব্যবহার করা হয় না? এক ব্যারেল মানে প্রায় 159 লিটার অপরিশোধিত তেল। হয়তো মার্কিন দেশে আদিম অনর মানসিকতার কারণেই দুনিয়া আজও তেলকে ব্যারেলে মাপে। আর এই তেলের ভূগোলটা বড়ই বিচিত্র। আফ্রিকার নতুন নতুন খনি, দক্ষিণ আমেরিকা কিংবা উত্তর আমেরিকার শেল গ্যাসের উত্থান সত্ত্বেও পৃথিবীর বৃহত্তম খনিজ তেলের উৎসগুলো আজও নির্দিষ্ট কিছু অঞ্চলেই সীমাবদ্ধ, যা গ্রাহক দেশগুলো থেকে হাজার হাজার মাইল দূরে। আর প্রকৃতির কি অদ্ভুত পরিহাস যে বিপুল ভূতত্ত্ব মাটির নিচে বিপুল তেল দিয়েছে, সেই একই ভূতত্ত্ব পৃথিবীর মানচিত্র তৈরি করেছে চোক পয়েন্ট বা সংকীর্ণ সামুদ্রিক গিরিপথ। এই চোক পয়েন্টগুলো সামান্যতম অবরুদ্ধ হলেই যে কোনো বড় অর্থনীতির চাকা স্তব্ধ করে দিতে পারে। এই মহা বিপর্যয় রুখতেই জন্ম হয়েছিল স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর এর ধারণা। বিষয়টাকে আরো ভেঙে বলছি, আগে ভারতের মানচিত্রের দিকে তাকানো যাক। আমাদের দেশ তার মোট অপরিশোধিত তেলের প্রায় 85% আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে।
আরো ভয়ানক তথ্য হলো আমদানি করা তেলের প্রায় 60%-এরও বেশি আসে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এর অর্থ কি? এর অর্থ হলো যদি হরমুজ প্রণালীতে কোনো স্থায়ী সামরিক অবরোধ তৈরি হয় কিংবা লোহিত সাগরের পথ অবরুদ্ধ হয়ে যায়, তবে ভারতের তেল সরবরাহ লাইনে সরাসরি টান পড়বে। আর তেল যদি না আসে, তবে ভারতের টাকা থমকে যাবে, হু হু করে বাড়বে জিনিসপত্রের দাম, মধ্যবিত্তের পকেট থেকে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার সবকিছুতে ধস নামবে। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর একটি বাংকার মতন, রাষ্ট্রের আপৎকালীন তেলের সিন্ধুক। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকে, তখন দূরদর্শী দেশগুলো বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে মাটির নিচে কৃত্রিমভাবে তৈরি বিশালাকার পাথুরে গুহা বা আন্ডারগ্রাউন্ড ক্যাভার্নে জমা করে রাখে। এটি কোনো সাধারণ তেলের ট্যাঙ্কার নয়। মাটির গভীরের এই প্রাকৃতিক বা কৃত্রিম গুহাগুলি ভূতাত্ত্বিকভাবে এতটাই সুরক্ষিত যে সেখানে বছরের পর বছর তেল মজুত রাখলেও তা নষ্ট হয় না। এমনকি শত্রু দেশের বিমান হানা বা ক্ষেপণাস্ত্রের আঘাতেও এই ভান্ডার ধ্বংস করা অসম্ভব। বিপদের দিনে যখন যুদ্ধ বা অন্য কোনো কারণে আন্তর্জাতিক সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন এই গুহা থেকে তেল বের করে দেশের অর্থনীতিকে সচল রাখা হয়। 1956 সালে সুয়েজ খাল সংকটের পর মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার আবার এই এসপিআর গঠনের প্রস্তাব তোলেন, কিন্তু মার্কিন দেশ এই প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে অপেক্ষা করতে হয়েছিল আরো 17 বছর, 1973 সালের ইয়াম কিপুর যুদ্ধ পর্যন্ত। সেই যুদ্ধের পর ওপেকের মুসলিম এবং আরব দেশগুলো একজোট হয়ে তেলের সরবরাহ কমিয়ে আন্তর্জাতিক বাজারে দাম আকাশচুম্বী করে দেয়। সেই চরম ধাক্কাকে 1975 সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমলে মার্কিন কংগ্রেস পাস করে এনার্জি পলিসি অ্যান্ড কনজারভেশন অ্যাক্ট বা ইপিসিএ। এই আইনের উপর ভিত্তি করেই তৈরি হয় পৃথিবীর প্রথম বিশালাকার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, যেখানে প্রায় 1 বিলিয়ন ব্যারেল তেল মজুদের ক্ষমতা রয়েছে। আজ 2026 সালে দাঁড়িয়েও মার্কিন সরকারের নিজস্ব মাটির নিচে সল্ট ডোম বা লবণের গুহাগুলোতে প্রায় 413 মিলিয়ন মানে 41 কোটি 30 লক্ষ ব্যারেল তেল মজুদ রয়েছে। 1974 সালে ইয়াম কিপুর যুদ্ধের পর পশ্চিমী উন্নত দেশগুলো মিলে তৈরি করে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ। বর্তমানে এর 32টি সদস্য দেশের জন্য একটি কঠোর নিয়ম রয়েছে। প্রত্যেক দেশকে বাধ্যতামূলকভাবে অন্তত 90 দিনের কৌশলগত তেল মজুত রাখতে হবে, যাতে বিশ্ববাজারে কোনো ধাক্কা এলে তা সামলানো যায়। উদাহরণ চান? এই চলতি বছর অর্থাৎ 2026 সালের 11ই মার্চ ইরান যুদ্ধ শুরু হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে আইইএ এর সদস্য দেশগুলো আন্তর্জাতিক বাজারকে ঠান্ডা করতে 1 লক্ষে 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছেড়েছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখনও তারা 20 কোটি ব্যারেল তেল বাজারে ঢেলেছিল। অর্থাৎ সংকট এলেই এই সিন্ধুকের চাবি খুলে তেলের বাজারে আগুন নেভানো হয়। ভারত কিন্তু আইইএ এর পূর্ণাঙ্গ সদস্য নয়, কেবলই এক সহযোগী দেশ। তাই এই 90 দিনের বাধ্যবাধকতা ভারতের উপর খাটে না। বর্তমানে ভারতের 3টি প্রধান কেন্দ্রে এই কৌশলগত তেল ভান্ডার রয়েছে: বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং পাদুর। এই 3টি পরিকাঠামো মেলালে ভারতের হাতে যে পরিমাণ জরুরি তেল মজুদ থাকে, তা দিয়ে দেশের মাত্র 9 থেকে 10 দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র 9 থেকে 10 দিন। অবশ্য এর সঙ্গে যদি ভারতের তেল কোম্পানিগুলোর বাণিজ্যিক মজুদ বা কমার্শিয়াল ইনভেন্টরি, যা সাধারণত তেল শোধনাগার বা পাইপলাইনে থাকে, তা যোগ করলে তবে মোট মজুদ দাঁড়ায় প্রায় 65 থেকে 75 দিনের মতন। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে বাণিজ্যিক মজুদ কোনো সংকটের স্থায়ী সমাধান নয়, তা প্রতিদিনের ব্যবসার অংশ। প্রকৃত কৌশলগত সার্বভৌমত্ব আসে সরকারের নিজস্ব নিয়ন্ত্রণে থাকা এসপিআর থেকে, আর সেখানেই ভারতের ঝুলি মারাত্মকভাবে খালি। এবার আমাদের মূল প্রতিপক্ষ প্রতিবেশী চীনের দিকে নজর দেওয়া যাক। বেইজিং গত 25 বছর ধরে অত্যন্ত নিঃশব্দে এবং সুপরিকল্পিতভাবে তাদের তেল কূটনীতি এবং সঞ্চয় পরিকাঠামো গড়ে তুলেছে। আজ চীনের হাতে সরকারি এবং বাণিজ্যিক মজুত মিলিয়ে প্রায় 150 থেকে 180 দিনের তেলের বিশাল ভান্ডার রয়েছে। অর্থাৎ যদি আজ থেকে আগামী 6 মাস বিশ্ব দুনিয়া চীনকে 1 ফোঁটা তেলও না দেয়, তাও চীনের অর্থনীতি, তাদের কারখানা, তাদের সুবিশাল মিলিটারি বহর 1 ইঞ্চিও থমকে যাবে না। নিশ্চয়ই প্রশ্ন জাগছে,
চীন এই অসাধ্য সাধন করলো কিভাবে? চীনের রণকৌশল হলো অত্যন্ত আগ্রাসী অর্থনীতি। 2020 সালে সেই কোভিডের দুঃসহ দিনগুলোর কথা মনে করুন, যখন লকডাউনের কারণে বিশ্ববাজারে তেলের চাহিদা শূন্যে ঠেকেছিল এবং ব্রেন্ট ক্রুডের দাম ইতিহাসে নজিরবিহীনভাবে ধসে পড়েছিল। সেই সময় যখন পৃথিবীর বাকি দেশগুলো ভয়ে কুঁকড়ে আইসোলেশনে দিন কাটাচ্ছিল, বেইজিং তখন দেখছিল এক মহা সুযোগ। তারা আন্তর্জাতিক বাজার থেকে কোটি কোটি ব্যারেল তেল প্রায় জলের দরে কিনে তাদের ভূগর্ভস্থ গুহাগুলো কানায় কানায় ভরে দেয়। একেই বলে দূরদর্শিতা। দাম কমলে সস্তা দরে সম্পদ কুক্ষিগত করার এই চীনা মডেল আজ তাদের ভূ রাজনৈতিকভাবে অপরাজেয় করে তুলেছে। বেইজিং শুধু তেলেই নয়, তারা যেন এক আসন্ন বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিয়ে চাল, গম, সয়াবিন থেকে শুরু করে শুয়োরের মাংস পর্যন্ত সমস্ত কিছুর এক অতি মানবীয় মজুদ ভান্ডার গড়ে তুলেছে। তবে তেলের ক্ষেত্রে তাদের আগ্রাসন মারাত্মক। 2025 সাল জুড়ে চীন প্রতিদিন গড়ে 11 লক্ষ ব্যারেল তেল কিনে তাদের ভান্ডারে যোগ করেছে। আর 2026-এর প্রথম 2 মাসে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তারা তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে 16% বাড়িয়ে দিয়েছিল। তারা জানতো পশ্চিম এশিয়ার বারুদে আগুন লাগতে চলেছে। আর চীনের সরকারি এবং বাণিজ্যিক মজুত মিলিয়ে তেলের পরিমাণ প্রায় 140 কোটি ব্যারেল ভাবা যায়, যা আমেরিকার সরকারি মজুতের প্রায় 3 গুণ বেশি। অন্যদিকে জাপান, যাদের নিজস্ব তেলের খনি বলতে কিছুই নেই, তারা 1973 সালের ধাক্কা থেকে শিখে আজ 263 মিলিয়ন ব্যারেল তেল মজুত রেখেছে আইই এর প্রতিশ্রুতি মেনে। এর বাইরে তাদের নিজস্ব একটি ঘরোয়া আইন আছে, অয়েল স্টকপাইলন অ্যাক্ট। এই আইন অনুযায়ী দেশের বেসরকারি তেল কোম্পানিগুলোকেও বাধ্যতামূলকভাবে আরো 70 দিনের চাহিদা অর্থাৎ 220 মিলিয়ন বা 22 কোটি ব্যারেল তেল রিজার্ভ রাখতে হয়। সব মিলিয়ে জাপান যেন এক দুর্ভেদ্য দুর্গ। এবার কয়েনের উল্টো পিঠে ভারতের দিকে তাকানো যাক। আমাদের দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ একবিংশ শতাব্দীর সৃষ্টি। 2004 সালের 7ই জানুয়ারি অটল বিহারী বাজপেয়ী সরকার তাদের মেয়াদের একেবারে শেষ লগ্নে দেশে কৌশলগত তেল ভান্ডার গড়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এরপর সরকার বদলে ইউক্রেনীয় বা অন্য কোনো রাজনৈতিক চাপ ছাড়াই ইউপিএ সরকার অত্যন্ত নিখুঁত এবং নিরবিচ্ছিন্নভাবে সেই ব্যাটল নিজের হাতে তুলে নেয়। 2004 সালের 16ই জুন তৈরি হয় ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড বা আইএসপিআরএল। প্রথমে এটি ইন্ডিয়ান অয়েলের অধীনে থাকলেও 2006 সালে এটি তেল শিল্প উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থায় পরিণত হয়। কিন্তু আমাদের আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস এতই শক্ত যে এই প্রকল্পের প্রথম দফার উদ্বোধন করতে করতে 2019 সালের 10ই ফেব্রুয়ারি হয়ে যায়, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রথম দফায় ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনম এবং পশ্চিম উপকূলে বেঙ্গালুরু এবং পাদুরে কঠিন পাথুরে পাহাড় কেটে টানেল বোরিং মেশিন দিয়ে বিশাল ভূগর্ভস্থ গুহা তৈরি করা হয়েছে, যাতে মূল্যবান ক্রুড অয়েল লিক বা সিপেজ না নষ্ট হয়ে যায়। কিন্তু এই 3টি কেন্দ্রের মোট ক্ষমতা ভারতের মাত্র 9.5 দিনের জাতীয় চাহিদা মেটাতে পারে। অবশ্য আমাদের দেশের পূর্ব এবং পশ্চিম উপকূলে বহু বন্দর রয়েছে, যেমন কান্ডোলা বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল চলে আসে প্রায় 90 কিলোমিটার দূরে পানিপথের শোধনাগারে। এই সমস্ত পাইপলাইনের ভেতরে থাকা তেল শোধনাগারের নিজস্ব স্টক এবং বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজের তেল, অর্থাৎ সমস্ত বাণিজ্যিক মজুদ যদি যোগ করা হয় তবে ভারতের হাতে সর্বসাকুল্যে প্রায় 74 দিনের তেল থাকে। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের বাজারে কোনো দেশই তাদের রিফাইনারির ভেতরের তেল শুকিয়ে ফেলতে চাইবে না। তাই কৌশলগতভাবে ভারত চীন বা জাপানের তুলনায় অত্যন্ত নগ্ন এবং নিঃস্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ভারত প্রতিদিন প্রায় 5.5 মিলিয়ন মানে 55 লক্ষ ব্যারেল তেল গ্রাস করে। প্রশ্ন হলো, চীন বা জাপানের মতন 4 থেকে 5 মাসের নিরাপত্তা পেতে যে বিপুল অর্থের প্রয়োজন, তা ভারত কোথা থেকে আনবে? এখানেই উঠে আসে এক অভিনব অর্থনৈতিক প্রশ্ন। ভারতের রিজার্ভ ব্যাংক তো তাদের বিপুল বৈদেশিক মুদ্রার ভান্ডার মার্কিন ডলার, বন্ড, ইউরো, পাউন্ড কিংবা সোনায় বিনিয়োগ করে রাখে। তাহলে সেই ফরেক্স রিজার্ভের একটা অংশ তরল সোনা অর্থাৎ অপরিশোধিত তেল কিনে রাখার কাজে ব্যবহার করা যায় না কেন? তেলের দাম যখন কম থাকবে, রিজার্ভ ব্যাংক তেল কিনে রেখে দিক,
পরে প্রয়োজন মতন বিক্রি করবে। শুনতে তাত্ত্বিকভাবে চমৎকার লাগলেও দেশের একজন অত্যন্ত শ্রদ্ধেয় প্রাক্তন আরবিআই গভর্নরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, তাত্ত্বিকভাবে এটা সম্ভব হলেও আমি এর সুপারিশ করব না, কারণ ফরেক্স রিজার্ভ কাগজের বন্ড বা সোনায় থাকলে তা আন্তর্জাতিক বাজারে স্থায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতা দেয়। তেলের মতন তরল বা উদ্বায়ী পদার্থে বিনিয়োগ করলে সেই ভরসা পাওয়া যায় না। শেষ কথা এটাই যে জেনেভার টেবিলে মার্কিন ইরান চুক্তি সাময়িক স্বস্তি দিলেও ভারতের ভূ রাজনৈতিক আকাশ থেকে বিপদের মেঘ কাটেনি। ভারত আজ তেলের দামের সাময়িক ধাক্কা সামলানোর জন্য হয়তো আর্থিক তালি জোড়াতালি দিতে পারে, কিন্তু চীনের মতন সস্তা সময় বিপুল তেল কিনে অন্তত মাস 6 জন্য মাটির তলায় তুলে রাখার মতন মজবুত, এমনকি জাপানের মতন 200 দিনের তেল মাটির নিচে রাখার দুর্ভেদ্য পরিকাঠামো আমরা আজও তৈরি করতে পারিনি। তার বদলে আমাদের শাসক ব্যস্ত কট্টর হিন্দুত্বের প্রচার চালিয়ে রাজ্যে রাজ্যে ভোটের বাজার দখল করা, বিরোধীদের দল ভাঙানো, বিপক্ষকে দুর্বল করা, ওয়ান নেশন ওয়ান পার্টি মুষ্টিমেয় কিছু শেঠজির হাতে প্রায় জলের দরে দেশের সম্পদ তুলে দেওয়া, বিনিময় নির্বাচনের সময় এবং তারপরে দল ভাঙানোর সময় এটিএম এর মতন তাদের ব্যবহার করা, তার সঙ্গে শুধু আশ্বাসের ফুলঝুরি। এভাবে দেশের প্রশাসন, আইনসভা, বিচার বিভাগ, ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন সমস্ত প্রতিষ্ঠানকে হাতের তালুতে বন্দী করে নির্বাচিত এক নায়কতন্ত্র কায়েম করা। অতএব জেনেভার টেবিলে যখন শান্তির নাটক চলছে, ভারতের উচিত এই স্বস্তির সময়টাকে হেলায় না হারিয়ে মস্কো বা ওয়াশিংটনের মতন বিগ পাওয়ারদের পিছনে তেলের বাটি নিয়ে ঘুরঘুর না করে বরং যুদ্ধকালীন তৎপরতায় মাটির নিচে কোদাল চালানো। মাটির নিচে সিন্দুক যদি তেলের বাটিতে পূর্ণ না হয়, তবে আমাদের উদীয়মান অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যৎ যে কোনো মুহূর্তে বিশ্ববাজারে সামান্য এক ফুৎকারে নিভে যেতে পারে। চীন পেরেছে কারণ তারা ভবিষ্যতের যুদ্ধটা 25 বছর আগে দেখতে পেয়েছিল। ভারতকে 2026-এ দাঁড়িয়ে আগামী 2050-এর দেওয়াল লিখন পড়তে পারছে? 1947 সালে স্বাধীনতা শতবর্ষে বিকশিত দেশ হয়ে ওঠার যে আখ্যান রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে বাজারে খাওয়াচ্ছে, তার মধ্যে তেল সঞ্চয়ের বিষয়টা নেই কেন? উত্তরটা সময়ের গর্ভে। তবে প্রস্তুতিটা আজ থেকেই শুরু হওয়া দরকার। ভাবুন, আরো ভাবুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।